ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছিল। সূর্য তখন আবির রং ছড়িয়ে পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সারাটা সন্ধে কোনো কাজে মন লাগাতে পারিনি। বারান্দায় অস্থিরভাবে পায়চারি করেছি। একবার বইপত্র নিয়ে একটু বসেছিলাম বটে, কিন্তু পড়া আর হলো না। ছন্দা কাকিমার কথাগুলো কিছুতেই ভুলতে পারছিলাম না। মাঝে একবার ফেসবুক খুলেছিলাম, দেখলাম তনিমার ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলে আছে। অ্যাকসেপ্ট করে নি। তনিমার প্রোফাইল খুললাম, দেখি অনেক ছবি রয়েছে নানা ভঙ্গিমায়। ছবিগুলো বেশ সুন্দর, কিছু কোটও রয়েছে দেখলাম। ছবিগুলো দেখতে দেখতে কিছুটা সময় গেল। তারপর রাতের খাবার সেরে বিছানায় শরীর এলিয়ে দিলাম। এখন রাত গভীর, সারা বাড়ি নিস্তব্ধ। কিছুতেই ঘুম আসছে না। নিবিড় নিঝুম নীরবতার মধ্যে জেগেছিলাম। খোলা জানলা দিয়ে রাতের হাওয়া আসছিল। চাঁদের নরম হালকা আলো জানলার ফাঁক গলে ঢুকে পড়েছে ঘরে। এই যে এত রাতে জেগে আছি, তবু যেন শরীরে কোনো অস্বস্তি নেই। দোতলায় নিজের ঘরে বিছানায় শুয়ে নিবিড় নীরবতার মাঝে ভাবছিলাম ছন্দা কাকিমার কথা। মাথার উপরে সিলিং ফ্যানটা ঘর ঘর করে ঘুরেই চলছে। ফ্যানের ব্লেডের নিরন্তর ঘূর্ণির সাথে ছন্দা কাকিমার কথাগুলো অনবরত ঘুরপাক খাচ্ছে মাথায়। কি চায় ছন্দা কাকিমা? কোথায় তার ব্যথা? কোথায় তার যন্ত্রণা? আমি প্রথম দিকে কিছুতেই যেন আজ ছন্দা কাকিমাকে বুঝে উঠতে পারছিলাম না। ধরা দিয়েও ছন্দা কাকিমা যেন কিছুতেই ধরা দিতে চাইছিল না। কখনো উচ্ছল, কখনো প্রাণবন্ত, আবার কখনো বা হঠাৎ করেই উদাস হয়ে যায়। একটা মন খারাপ যেন ঘিরে ধরছিল ছন্দা কাকিমাকে। শব্দহীন নীরবতার মধ্যে নিজেকে মিশিয়ে নিচ্ছিল। সেই জগতে যেন কারো প্রবেশের অধিকার নেই, কারো না। সেটা তার একলা পৃথিবী। আবার একটু পরে নীরবতার নিচ্ছিদ্র নির্মোক ছিন্নভিন্ন করে হঠাৎই ছন্দা কাকিমা উচ্ছল প্রাণবন্ত হয়ে উঠছিল। ছন্দা কাকিমা আমার জন্য একটা কচি কলাপাতা রঙের শার্ট আর নেভি ব্লু জিন্স কিনেছিল। আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না, কিন্তু আমার কোনো আপত্তি ধোপে টেকেনি। শেষে বললাম, তোমার জন্য কিছু কিনবে না? আছে তো আমার সব, শুধু শুধু কেনা কেন? বারে, আমার জন্মদিনে তুমি সাজবে না? আমার কথার ধরনে হেসে ফেলে ছন্দা কাকিমা। তাই বুঝি সাজতে হবে বলছো? কথাটা বলে চুপ করে যায় ছন্দা কাকিমা। মুখের ওপর চওড়া হাসিটা সুতোর মতো সরু হতে হতে ক্রমশ মিলিয়ে যায়। তারপর খুব শান্ত অথচ স্পষ্ট উচ্চারণে বলে, জানো, একদিন খুব সাজতে ভালোবাসতাম আমি। নিজেকে ভালো না বাসলে কি অন্যকে ভালোবাসা যায়? সেই সুন্দর দিনগুলো আজ আমার জীবন থেকে হারিয়ে গেছে। হেসে একটু হালকা করতে চেয়েছিলাম। এবার আমার জন্মদিনে খুব করে সাজবে। ছন্দা কাকিমা নিজের জন্য কিছু কিনতে প্রথমে রাজি হয়নি। শেষে আমার জোড়াজুড়িতে অর্ণববাবুর জন্য একটা শার্ট আর নিজের জন্য একটা ছাপা শাড়ি কেনে। হকার্স বিল্ডিং থেকে বেরোতে বেরোতে 3:30 বেজে গিয়েছিল। ছন্দা কাকিমা বলে, চলো চা খাওয়া যাক। এই জায়গাটায় চায়ের দোকানের অভাব নেই, আর দোকানগুলোতে সকাল কিংবা সন্ধে ভিড় লেগেই থাকে। রাস্তার ধারে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেলাম। ঠিক চায়ের দোকান নয়, দোকানের ভেতরে বসে খাবার ব্যবস্থা আছে। মুড়ি, ঘুগনি, চাউমিন, ব্রেড অমলেট, ফাস্ট ফুড থেকে শুরু করে বিড়ি, সিগারেটও পাওয়া যায়। দোকানের বাইরে গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে চায়ের ব্যবস্থা। এইসব দোকানগুলোয় স্পেশাল চা বললে আদা দিয়ে বানিয়ে দেয়। বড় ভারের চা 10 টাকা নেয়। 2টো স্পেশাল চায়ের অর্ডার দিয়ে দিলাম। মধ্যবয়সী দোকানদার জিজ্ঞেস করে, ভাড়ে না গ্লাসে? ভাড়ে দিন। ছন্দা কাকিমা চায়ের ভাড়ে চুমুক দিয়ে বলে, বেশ সুন্দর বানিয়েছে তো। এখানকার স্পেশাল চায়ের স্বাদই আলাদা, একবার খেলে দিল দিওয়ানা হয়ে যায়। হেসে ফেলে ছন্দা কাকিমা, বেশ গুছিয়ে কথা বলতে পারো তুমি। আমি চায়ের দাম দিতে গিয়েছিলাম। ছন্দা কাকিমা আমার হাত চেপে ধরে, আজকের দিনটা আমার, তুমি অন্য কোনো দিন দিও। মিথ্যে বলবো না, আমার 18 বয়সী বকে যাওয়া অবিন্যস্ত যৌবন ছলকে উঠেছিল ছন্দা কাকিমার স্পর্শে। এই ছোঁয়াটুকু পাবার জন্যই তো রঞ্জন আর বিবেকের সাথে রগরগে নুনশো দেখার লোভ অতি কষ্টে সামলেছিলাম। বিবেকের কথাটা মনে পড়ে গেল। নুনশো করবি নাকি, শালা হারামির বাচ্চা? উদ্দেশ্যহীনভাবেই হাঁটছিলাম আমরা। ছন্দা কাকিমা জিজ্ঞেস করে, তোমার তাড়া নেই তো? তাহলে চলো কোথাও ঘুরে আসি। কোথায় যাবে? তার আমি কি জানি, এদিককার আমি কিছু চিনি নাকি? আমি মনে মনে ভাবলাম, কোথায় যাওয়া যেতে পারে? কাছে পিঠে তেমন কোনো দর্শনীয় মন্দির নেই। একটা কালী ঠাকুরের মন্দির আছে বটে, তবে এখান থেকে বেশ কিছুটা দূরে। রোদের তাপ এখনো বেশ চড়া, তবে একটু পরে হয়তো কমতে শুরু করবে।
চট করে কোনো জায়গার নাম মনে আসছিল না। ছন্দা কাকিমা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এখান থেকে গঙ্গা কত দূর? বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে যায় ফেরিঘাটের কথা। খুব একটা দূরে নয়। ফেরিঘাট এখন ঢেলে সাজিয়েছে। আগে ছোট বাঁশের সাঁকো ছিল। জোয়ারের সময় এই সাঁকোর অর্ধেক ডুবে যেত জলে। ভাটায় আবার জল নেমে গেলে মাছের কাঁটার মতো লম্বা সাঁকোটি বেআব্রু হয়ে পড়ত। তখন জলে কাদায় পিচ্ছিল হয়ে থাকত সাঁকোর কিছু অংশ। নিচু বাঁশের সাঁকো থেকে নৌকার গলুইয়ে ওঠা ছিল বেশ কসরতের ব্যাপার। মাঝিরা অবশ্য নৌকায় ওঠার জন্য সহায়তা করত। প্যাসেঞ্জারদের হাত ধরে এক এক করে নৌকায় তুলে দিত। ছোটবেলায় দেখেছিলাম জল অনেক নেমে গেলে নৌকা সাঁকোর একদম শেষ দিকে এসে নোঙর করত। সেখানে একটা একটা টুল পাতা থাকতো, সেই টুলে উঠে নৌকায় উঠতে হতো। এখন ঢেলে সাজিয়েছে জায়গাটা। ফেরি সার্ভিস দিয়ে দেওয়া হয়েছে একটি প্রাইভেট সংস্থাকে। বাঁশের সাঁকো তুলে দিয়ে বানানো হয়েছে লোহার ব্রিজ আর জেটি। এই ফেরিঘাটের পাশে অনেকটা জায়গা জুড়ে রেলিং দিয়ে ঘেরা বাঁধানো জায়গা, অনেকটা ময়দানের মতো। দুই দিকে লাগানো হয়েছে গাছ। ছোট্ট ছোট্ট দেবদারু গাছগুলো এখন বড় হয়ে ছায়া দিয়ে ঘিরে রেখেছে পুরো জায়গা। মাঝে সিমেন্ট দিয়ে বাঁধানো সার বসার জায়গা। সন্ধেবেলায় এখানে ভিড় দেখার মতো। বসার জন্য একটা জায়গাও খালি থাকে না। কান টানলে যেমন মাথা আসে, ঠিক তেমনি সন্ধেবেলায় মানুষের ঢল নেমে এনেছে নানান খুচরো বিক্রেতাদের। চাকা লাগানো ছোট্ট ছোট্ট বাক্স গাড়ি নিয়ে হাজির নানা হকার। ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট, ছোলা মশলা থেকে শুরু করে কুলফি, আইসক্রিম সব পাওয়া যায়। বিক্রি বাটাও হয় খুব। এর ফলে কিছু মানুষের রুটি রুজির সংস্থানও হয়েছে। কি গো, বললে না যে গঙ্গা কত দূর? সম্বিত ফিরল ছন্দা কাকিমার কথায়। বেশি দূরে নয়, কাছেই। চলো তোমাকে খেয়া ঘাট দেখিয়ে আনি। ছন্দা কাকিমা উৎফুল্ল হয়ে ওঠে, চোখে মুখে খুশির ঝিলিক। কি মজা, কতদিন খেয়া ঘাট যায়নি। ছন্দা কাকিমাকে দেখে মনে হলো তার মধ্যবয়সী যৌবন ছেড়ে যেন এক কিশোরী কিংবা এক কলেজ পড়ুয়া মেয়ে হয়ে উঠেছে। একটু আগের সে বিষণ্ণ ভাবটা আর নেই। মেঘ কেটে গিয়ে সেখানে উকি দিচ্ছে রৌদ্রের ঝিলিক। আমি দাঁড়িয়েছিলাম। ছন্দা কাকিমা বলে, দাঁড়িয়ে পড়লে যে, একটা টোটো নিয়ে নি। কেন, হেঁটে যাওয়া যাবে না? হেঁটে সময় লাগবে, মিনিট 20 পথ। টোটো পেতে অসুবিধা হলো না। এখন অটো আর টোটো রাম রাজত্ব। জিজ্ঞেস করলাম, ফেরিঘাট যাবে? কজন? 2 জন। বসুন। ভাড়া কত? 10 টাকা। উঠে পড়লাম টোটোতে। ছন্দা কাকিমার পাশে বসে এইভাবে প্রথম টোটোতে করে যাচ্ছি। ছন্দা কাকিমার শরীরের গন্ধ ছুঁয়ে যাচ্ছিল আমাকে। একটা অদ্ভুত আবেশে জড়িয়ে যাচ্ছিল আমার পাপি মন। কিছু অবাধ্য চুল হাওয়ায় উড়ে এসে পড়ছিল ছন্দা কাকিমার গালে, চোখে, নাকে। বাঁ হাতে চুলগুলো ঠিক করে নিতে নিতে ছন্দা কাকিমা বলে, অনেকদিন পর এইভাবে বাইরে বেরোলাম, খুব ভালো লাগছে। সারাদিন বাড়িতে বসে থাকা, নয়তো কিছু বাচ্চাদের আঁকা শেখানো। গতানুগতিক জীবনে হাঁপিয়ে উঠেছিলাম। একটু অক্সিজেনের দরকার ছিল। এই অক্সিজেনটুকু পেতে চেয়েছিলাম। খেয়াঘাট এখন ঢেলে সাজিয়েছে। একবার গেলে তোমার আর ফিরতে মন চাইবে না। দেখবে, খুব ভালো লাগবে তোমার। তুমি গিয়েছো আগে? কতবার গিয়েছি। সন্ধেবেলায় তো সব জোড়ায় জোড়ায় বসে থাকে, দেখার মতো জায়গা বটে। আমার কথার ধরনে হেসে ফেলে ছন্দা কাকিমা। ওমা তাই? আজ না হয় আমরাও জোড়ায় জোড়ায় বসে থাকবো। ছন্দা কাকিমার হাসি ছড়িয়ে যায় আমার মুখেও। গেলেই দেখতে পাবে, এই অবেলাতেও লোকজন কম পাবে না। আমি টোটোর ব্যাক সিটে ডান হাত ছড়িয়ে দিই। আমার আঙ্গুল ছুঁয়ে যায় ছন্দা কাকিমার কাঁধ। ছন্দা কাকিমা কিছু বলে না। ভালো লাগছিল আমারও। অন্য একটা নাম না জানা অনুভূতি ঘিরে রেখেছিল আমায়। টোটোতে যেতে মিনিট 7 সময় লেগেছিল। গেট দিয়ে ভেতরে ঢুকতেই ছন্দা কাকিমার সারা চোখে মুখে এক অনাবিল উৎফুল্লতা। কি সুন্দর জায়গা। লোকজন থাকলেও খুব একটা ভিড় ছিল না। একটা ফাঁকা সিমেন্টের বাঁধানো বেদি পেয়ে গেলাম। সামনে কুলকুল করে বয়ে চলেছে পূর্ণতোয়া নদী। আগে অনেকবার এসেছি এখানে, কখনো বিবেক রঞ্জনদের সাথে, কখনো বা একা। এখানে এলে এক অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে আমার মন, আমার সব কিছু। মনে হয় কি যেন আছে, কি যেন নেই, কি যেন পেয়েছি, কি যেন হারিয়েছি। মনে পড়ে যায় জীবনানন্দের সেই অমোঘ চিরসত্য কয়েকটি লাইন, যেখানে আকাশে খুব নীরবতা, শান্তি খুব আছে। হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে, সেই ব্যাপ্তি প্রান্তরে 2 জন। আজ বেশ কিছুদিন পর এলাম এই খেয়াঘাটে।
পাশে ছন্দা কাকিমা, হয়তো আমার কল্পনার কোনো এক নারী, যাকে বারবার কাছে পেতে চেয়েছি, ছুঁয়ে দেখতে চেয়েছি। আমার 18 বয়সী অবিন্যস্ত যৌবনে যার কাঁধে মাথা রেখে নিজের সব কিছু ভুলতে চেয়েছি। সে হয়তোবা কোনো এক নীরা, লাবণ্য কিংবা বনলতা সেন, সে হয়তোবা তনিমা কিংবা ছন্দা কাকিমা, কিংবা হয়তো কেউ না, কেউ কোথাও নেই, শুধু কল্পনার কোনো এক নারী সে, যার সুতীব্র আলিঙ্গনে ধমনীর রক্তস্রোতে এক সর্পিল মিছিল। এখানে এলে কেমন যেন একটা ঘোরে আচ্ছন্ন হয়ে থাকি আমি, নেশাচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে থাকি গঙ্গার দিকে। ছলাৎ ছলাৎ শব্দে শুনি হৃদয়ের ব্যাকুল ধ্বনি। মাঝগঙ্গায় দেখা যায় বড় বড় ঢেউ, সে ঢেউয়ের বুকে ভটভটি চালিয়ে পারাপার করছে খেয়া। ছন্দা কাকিমা কোনো কথা বলছিল না, অদ্ভুত উদাস দৃষ্টিতে তাকিয়েছিল দূরে, বহু দূরে কোথাও। অসীমের মাঝে হারিয়ে যাওয়া সে দৃষ্টি, যেন কিছু দেখছিল না, শুধু নির্নিমেষ চেয়ে থাকা, অনুভব করা হৃদয়ের গোপন নীরব অনুভূতি। নদীর স্রোতের একটা ভাষা আছে, বহুদিনের দুঃখ, বেদনা, বিরহ, খুচরো সুখগুলো বুকের মধ্যে পুষে রেখে এ যেন নিরন্তর বয়ে চলা। এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে, জনারণ্যের মধ্যে নিজেকে মিশিয়ে দিয়ে যেন এক সীমাহীন যাত্রা। নীরবতা ভেঙে জিজ্ঞেস করি, চুপ করে আছো যে, কিছু বলছো না? ছন্দা কাকিমা স্বগোক্তোক্তির মতো অস্ফুট স্বরে বলে, এখানে হাওয়ায় যেন ভালোবাসা বীজ হয়ে আছে। চমকে উঠলাম কথাটা শুনে, স্বগোক্তোক্তির মতো অস্ফুটে বলে উঠি, নদীর শব্দ এইখানে, কার যেন ভালোবাসা পুষে রাখে বুকে। সোনালি প্রেমের গল্প সারাদিন পড়ে, সারাদিন পাখি তাহা শোনে, তবু শোনে সারাদিন। ছন্দা কাকিমা চমকে ফিরে তাকায় আমার দিকে, গালের ওপর হাওয়ায় উড়ে আসা চুলগুলো ডান হাতের আঙুলে ঠিক করে নিতে নিতে তাকিয়ে থাকে দূরে, বহু দূরে, এক অসীম শূন্য দৃষ্টিতে। ধীরে ধীরে বলে, এখানে এক অদ্ভুত শান্তি আছে, মন নিজে থেকে শান্ত হয়ে আসে। মনে হয় সব না পাওয়ার মধ্যেও যেন অনেক কিছু পাওয়া আছে। সবাই তো সব কিছু পায় না, তবু যেটুকু পাই তাই বা কম কিসে? ঠিক বাবিন, আমরা যা পাই না তারই পেছনে ঘুরে বেড়াই, অথচ যেটুকু পেয়েছি তাই বা কম কিসে? আমরা আসলে সবাই ছুটছি পাওয়ার নেশায়। সেই কবে কে যেন আমাদের নাকের ডগায় মধু লাগিয়ে ছেড়ে দিয়েছে এই পৃথিবীতে, তারপর থেকে ছুটেই বেড়াচ্ছি সামনে আরো মধুর লোভে। আমরা তৃপ্ত হতে শিখিনি, তাই ছুটি। তবু কি জানো বাবিন, দিনের শেষে মানুষ এক টুকরো শান্তি চায়, নিশ্চিন্তে ঘুমোতে চায়। এই শান্তির জন্যই বর্ধমান ছেড়ে এখানে চলে আসা। তুমি তখন আমার কথা শুনতে চেয়েছিলে, বলতে গেলে একটা গোটা উপন্যাস হয়ে যাবে। কথাগুলো বলে চুপ করে যায় ছন্দা কাকিমা। বুঝতে পারি ছন্দা কাকিমা সময় নিচ্ছে, নিজেকে গুছিয়ে নিচ্ছে। সময় দিই ছন্দা কাকিমাকে, তারপর জিজ্ঞেস করি, তোমরা তো এখানে আসার আগে বর্ধমানে ছিলে? আমাদের বাড়ি বর্ধমানে নয়, বিয়ে হওয়ার পর বর্ধমানে আসি। আমাদের আদি বাড়ি বাগনানে। বাগনানের নাম শুনেছ বোধ হয়? শুনেছি, হাওড়া পাঁশকুড়া লাইনে, তবে কোনোদিন যাওয়া হয়নি। বাগনান ঠিক শহর নয়, মফস্বল বলতে পারো। বাগনান স্টেশন থেকে আমাদের বাড়ি ছিল হাঁটা পথে মিনিট 10-এর রাস্তা। এখানেই আমার জন্ম, আমার বড় হয়ে ওঠা। আমাদের একতলা ছোট বাড়ি, দুটো ঘর, একটা ছোট মতো একফালি রান্নাঘর, আর রান্নাঘরের পাশে একটা বৈঠকখানা মতো, আমরা বলতাম বাইরের ঘর। একটা সোফা আর টিভি সেট এখানেই রাখা। পাড়ার লোকজন বা বাবার বন্ধু বান্ধব কেউ এলে এখানেই বসতে দেওয়া হতো। দুই ঘরের মাঝে ছোট একটা স্পেস ছিল, এটাই ছিল আমাদের খাওয়া দাওয়া আর খেলার জায়গা। আমরা দুই ভাই বোন, বড় দাদা। আমি দাদার চেয়ে 3 বছরের ছোট। বাবার বদলির চাকরি ছিল, আজ এখানে কাল সেখানে। মাস 4 বাদে একবার করে বাড়ি আসতো কয়েকদিনের ছুটিতে। সে সময়টা কি মজাই না হতো, দিনগুলো চলছিল বেশ। টানা কথাগুলো বলে থামে ছন্দা কাকিমা। তাকিয়ে থাকি দূরে মাঝ গঙ্গায় ভেসে যাওয়া ডিঙি নৌকার দিকে। মনে হচ্ছিল স্মৃতির ভেলায় ভাসতে ভাসতে ছন্দা কাকিমা ফিরে যাচ্ছে অতীতে। ছন্দা কাকিমার কথার রেশ ধরে জিজ্ঞেস করি, বাগনানের বাড়িতে তার মানে তুমি, দাদা আর তোমার মা থাকতেন? দাদুকে আমি দেখিনি, আমার জন্মের আগে দাদু মারা যান। ঠাকুমা ছিল বটে, তবে ঠাকুমার কথাও আমার বিশেষ মনে পড়ে না। আমার খুব অল্প বয়সে ঠাকুমাও মারা যান। ঠাকুমা বলতে একটা ভাষা স্মৃতি আছে, শুধু এইটুকু। আমাদের বাগনানের বাড়িতে বাবা মার ঘরে ঠাকুমা ঠাকুরদার একটা সাদা কালো ছবি আছে। ঠাকুমার বিয়ের ছবি বাবা যত্ন করে দেওয়ালে টাঙিয়ে রেখেছিলেন। ঠাকুরদা ঠাকুমার স্মৃতি বলতে শুধু এইটুকু। আজ সময়ের স্রোতে তাও বিলুপ্ত প্রায়। একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরছিল, উত্তর খুঁজে পাচ্ছিলাম না, জিজ্ঞেস করেই ফেললাম,
তোমাদের আত্মীয় স্বজন মানে তোমার দাদা বা বাবা মাকে তো কোনোদিন আসতে দেখিনি আমাদের বাড়িতে। ছন্দা কাকিমা স্থির চোখে আমার দিকে তাকায়, তারপর ধীরে ধীরে বলে, মা বাবা আজ আর বেঁচে নেই, দাদার সাথে কোনো সম্পর্ক নেই। চমকে উঠি কথাটা শুনে। প্রশ্নটা এসে গিয়েছিল মুখে, কিন্তু জিজ্ঞেস করতে বাধ্ছিল, তবুও জিজ্ঞেস করে ফেলি, দাদার সাথে সম্পর্ক নেই কেন? প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে থাকে ছন্দা কাকিমা। তাকিয়ে থাকি স্রোতস্বিনী গঙ্গার দিকে। ঠান্ডা বাতাসে অবাধ্য চুলগুলো ক্রমাগত ছুঁয়ে যাচ্ছে ছন্দা কাকিমার গাল, নাক। সামনেই কুলকুল করে বয়ে চলেছে গঙ্গা। পাড়ার কাছে ছোট ছোট ঢেউগুলো নিরন্তর ধাক্কা খেয়ে ভাঙছে, আবার ফিরে যাচ্ছে বিপরীত স্রোতে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ছন্দা কাকিমা বলে, আমার বিয়ের ঠিক 2 মাসের মাথায় বাবা মারা যান। বাবাকে শেষ দেখা আর হয়ে ওঠেনি আমার। মা অর্ধমৃত হয়ে বেঁচেছিল আরও 2 বছর। বাবার অকাল মৃত্যু মা মেনে নিতে পারেনি। শেষ কয়েকটা মাস মা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল, বদ্ধ উন্মাদের মতো আচরণ করত। মুক্তি পেয়ে একদিক থেকে ভালোই হয়েছে, কিছু মৃত্যু বোধহয় যন্ত্রণার উপশম ঘটায়। চুপ করে থাকি। ছন্দা কাকিমার কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করছিলাম। বুঝতে পারছিলাম বেশ কিছু ঘটনা পর্দার আড়ালে লুকিয়ে আছে। সুতো ছেঁড়ার অপেক্ষা শুধু। বাঁধানো মলাটের ভাঁজ থেকে বেরিয়ে আসবে একের পর এক পাতা। তোমার দাদা এখন কি বাগনানেই থাকে? ছন্দা কাকিমা ছোট্ট উত্তর দেয়, হ্যাঁ, বাগনানেই আছে। তুমি যাও না আর বাগনানে, তোমাদের বাড়িতে আজ আর কোনো সম্পর্ক নেই। কিন্তু কেন? ডান হাতের আলতো আঙুলে চুলগুলো ঠিক করে নেয় ছন্দা কাকিমা। এক অসীম শূন্যতায় তাকিয়ে থাকে দূরে। পাড়ে ধাক্কা খেয়ে ঢেউগুলো তখন ভাঙছিল। খেয়াঘাট থেকে একটা নৌকা ছাড়ে, ভটভট শব্দ ক্রমশ ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ছন্দা কাকিমা বলে, সম্পর্ক যখন ভাঙে তখন এভাবেই ভাঙে, ক্ষীণ হতে হতে ক্ষীণতর হয়ে যায়। তারপর একদিন মিলিয়ে যায়, সবকিছু হারিয়ে যায়। স্বচ্ছ নীল আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘের মতোই কিছু টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছিল। গঙ্গার শীতল জল মেখে কিছু আদুরে বাতাস উদাস বাউলের মতোই একতারায় গান গেয়ে বেড়াচ্ছিল। বড় উদাস লাগছিল ছন্দা কাকিমাকে। আজ সেই গল্প শুনবো তোমার মুখে। চুপ করে থাকে ছন্দা কাকিমা। কোলের ওপর রাখা ব্যাগটা নামিয়ে রাখে পাশে। তারপর বলে, অর্ণবকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি। অর্ণব ছিল আমার দাদার কলেজের বন্ধু। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আজও মনে আছে, অর্ণব যেদিন প্রথম দাদার সাথে আমাদের বাড়ি আসে, তখন বিকাল হয়। রোদের তেজ কিছুটা হলেও কম। মা দুপুরের খাওয়া সেরে বাসনকোসন পরিষ্কার করে ভাত ঘুম দিচ্ছিল। পড়ায় মন ছিল না আমার, ঘুমও আসছিল না। জানলায় বসে বাগানে পাখিদের খেলা দেখছিলাম। হঠাৎ কলিং বেলের শব্দ। দাদা এসেছে ভেবে দৌড়ে গিয়ে দরজা খুলে চমকে উঠি। দাদার সাথে অন্য আর একজন, লম্বা ছিপছিপে চেহারা, ঠোঁটের ওপর সরু গোফের রেখা, ব্যাক ব্রাশ করা চুল, গায়ে একটা সবুজ টি শার্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম। হাঁ করে তাকিয়েছিলাম আমি। দাদা বলে, হাঁ করে দেখছিস কি? ঘরে ঢুকতে দিবি না নাকি? আমি লজ্জায় দৌড়ে চলে গিয়েছিলাম। পেছন থেকে শুনতে পাই, আমায় দেখে লজ্জা পেয়ে গেছে। আমি চুপ করে শুনছিলাম। ছন্দা কাকিমাকে আজ যেন কথায় পেয়েছে। লক্ষ্য করছিলাম কথা বলতে বলতে ছন্দা কাকিমার চোখে মুখে এক অদ্ভুত লাবণ্য। সেই বিষাদ মাখা মুখটা যেন নরম জ্যোৎস্নার আলোর মতোই উদ্ভাসিত হয়ে উঠেছে। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। ছন্দা কাকিমা তখন বলেই চলেছে। একটু পরে দাদা এসে বলে, এই ছন্দা, মা তো ঘুমাচ্ছে, একটু চা করে দে না। অর্ণব প্রথম আমাদের বাড়ি এলো, কি ভাববে? বললাম, তুই যা, আমি চা করে আনছি। জানো ভাবিন, সেদিনের কথাগুলো আজও আমার ছবির মতো মনে আছে। আমি চা করে বৈঠকখানাতে ঢুকতে দাদা বন্ধুর দিকে চেয়ে বলে, তোর সাথে আলাপ করিয়ে দিই, আমার বোন ছন্দা। মুখ তুলে তাকাতে দেখি অর্ণব হাসি মুখে আমার দিকে চেয়ে আছে। দাদা কিছু বলতে যাচ্ছিল, তার আগে অর্ণব জোর হাতে নমস্কার জানিয়ে বলে, আমি অর্ণব, তোমার দাদার বন্ধু। আমার মুখে কথা জোগায় না। চায়ের পট টেবিলে নামিয়ে রাখতে যাব, অর্ণব হাত বাড়িয়ে দেয়। থরথর করে কেঁপে উঠেছিল আমার হাত। কোনো রকমে অর্ণবের হাতে চায়ের প্লেটটা ধরিয়ে দিয়ে পালিয়ে এসেছিলাম। শুনতে পেয়েছিলাম অর্ণবের কথা, তোর বোন কিন্তু বেশ মিষ্টি আর লাজুক। দাদা হাসতে হাসতে বলেছিল, সারাদিন তো ঘরে বন্দি থাকে, কোথাও বেরোতে চায় না। কত বলি, যা ঘুরে আয়, বন্ধু বান্ধবদের সাথে গল্প করে আয়, তো কে শোনে কার কথা? কথাগুলো বলে থামে ছন্দা কাকিমা। আমাকে তখন গল্পের নেশায় পেয়েছে। পরবর্তী ঘটনার জন্য উন্মুখ হয়ে উঠেছিলাম। জিজ্ঞেস করি, তারপর? সেই ছিল শুরু বাবিন। তারপর অর্ণব মাঝে মাঝে দাদার সাথে বিকালে আমাদের বাড়ি আসতো। অর্ণবের আসার জন্য আমি প্রতিটি দিন উন্মুখ হয়ে থাকতাম। যেদিন আসতো কেন জানি না মন ভীষণ হালকা হয়ে যেত। মনের উপর চেপে থাকা একটা ভারী পাথর যেন সরে যেত। চা করে দিয়ে আসতাম। একদিন মা চা করে দিয়ে বলতো, ছন্দা, যা তো, ওদের চা দিয়ে আয়।
কথা বিশেষ হতো না, সে সুযোগ ছিল না। তবুও হাত বাড়িয়ে অর্ণবের চায়ের প্লেট হাতে নেওয়া, অর্ণবের হাসি মুখ, স্থির দুটো চোখে তাকিয়ে থাকা, এক ঝলক ঠান্ডা বাতাসের মতোই আমার মন ছুঁয়ে যেত। মাঝে মাঝে চায়ের প্লেট হাতে নিয়ে জিজ্ঞেস করতো, অর্ণব কেমন আছো? বিশ্বাস করো বাবিন, এই দুটি শব্দ আমাকে পলাশের মতোই রাঙিয়ে দিয়ে যেত। ঘাড় নেড়ে সায় দিয়ে বলতাম, ভালো আছি, আপনি কেমন? অর্ণব ঠোঁটের কোণে চওড়া হাসি টেনে বলতো, আমিও আছি ঠিকঠাক। তারপর হাসতে হাসতে বলতো, তোমার হাতের চা খাওয়ার লোভ সামলাতে পারি না, তাই তো বিকাল হলেই চলে আসতে মন চায়। লজ্জায় মরে যেতাম আমি, দাঁড়িয়ে থাকতে পারতাম না, ছুটে চলে আসতাম। দাদা হো হো করে হেসে বলতো, রোজ আসতে হবে কিন্তু, না এলে চা ফাঁকি পড়ে যাবে। গঙ্গার ঠান্ডা হাওয়ায় ছন্দা কাকিমার কিছু অবাধ্য চুল হাওয়ায় উড়ছিল। সেদিকে ছন্দা কাকিমার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। অন্য সময় হলে দেখেছি হাতের আলতো আঙুলে অবাধ্য চুলগুলো ঠিক করে নিত। আজ যেন বড্ড উদাসীন। গঙ্গার স্রোতে ভাসতে থাকা ডিঙি নৌকার মতোই স্মৃতির উজান স্রোতে খোলামকুচির মতোই ভাসতে থাকে ছন্দা কাকিমা। ঝর্ণার জলের মতোই অনর্গল স্রোতে বইতে থাকে সুখ দুঃখ ব্যথা বেদনা। একটা কথা মনের মধ্যে উকি দিচ্ছিল, অর্ণববাবুর পায়ের এই অবস্থা হলো কি করে, কিন্তু মুখ ফুটে জিজ্ঞেস করতে পারছিলাম না, পাছে অজান্তে ছন্দা কাকিমাকে আঘাত দিয়ে ফেলি। তবে এটা বেশ বুঝতে পারছিলাম, ছন্দা কাকিমার বাড়ি থেকে এই বিয়ে বোধহয় মেনে নেয়নি। জিজ্ঞেস করি, তোমার বাবা মা দাদা এই ব্যাপারটা জানতো? ছন্দা কাকিমা বলে, না, জানতো না, অনুমান পর্যন্ত করতে পারেনি। আমাদের অর্থোডক্স ফ্যামিলিতে ভালোবাসা ছিল অপরাধ। দাদা কোনোদিন কল্পনাও করতে পারেনি তার বোন কাউকে ভালোবাসতে পারে। মিথ্যে বলবো না বাবিন, আমি নিজেও বুঝিনি কখনো কবে অজান্তে অর্ণবকে ভালোবেসে ফেলেছিলাম। শুধু একটা দুর্বার টান অনুভব করতাম, তাকে বাধা দেওয়ার সাধ্য আমার কোনো দিন ছিল না। রাতে ঠিক মতো ঘুমাতে পারতাম না। আমি মার সাথে শুতাম, দেখতাম মা কখন পাশ ফিরে শুয়ে অকাতরে ঘুমাচ্ছে, আর আমার বিনিদ্র রজনী। অবচেতন মনে অর্ণবের মুখটা ভেসে উঠত, লম্বাটে মুখ, চওড়া কপাল, তীক্ষ্ণ দুটো চোখ, ব্যাগ ব্রাশ করা চুল, ঠোঁটের ওপর পাতলা গোফের রেখা আমাকে ভীষণভাবে হন্ট করত বাবিন। আমার একান্ত দুপুরে, আমার পড়ার টেবিলে, আমার নির্ঘুম রাতে, আমার গায়ের চাদরে, আমার সবকিছুর মধ্যে জড়িয়ে থাকতো অর্ণব। রোজ ভাবতাম আজ বিকালে যদি অর্ণব আসে তাহলে দাদার পাশে বসে পড়ে দুই একটা কথা বলবো। কোথায় থাকে, বাড়িতে আর কে কে আছে, এসব জানার খুব ইচ্ছে হতো, কিন্তু জিজ্ঞেস করতে পারতাম না জানো বাবিন, ভয়ে লজ্জায় কোনোদিন কথাও বলিনি। মাঝে মধ্যে নানা উল্টোপাল্টা চিন্তা আসতো। ভাবতাম আমার সারাটা দিনে যেমন শুধু অর্ণবের কথাই মনে পড়ে, অর্ণবের কি ঠিক এমনটাই হয়? আমার মন বলতো হয় না। অর্ণব যদি সত্যি আমার কথা চিন্তা করতো তাহলে হেসে নিশ্চয়ই দুটো কথা বলতো। নিশ্চয়ই বলতো, চা দিয়ে রোজ চলে যাও কেন, আমি কি বাঘ না ভাল্লুক? নিশ্চয়ই জিজ্ঞেস করতো, কোন ক্লাসে পড়ো, কেমন চলছে পড়াশোনা? কিন্তু না, অর্ণব তো কোনোদিন এমন করে জিজ্ঞেস করেনি। তাহলে বারবার মনে হতো আমার প্রতি অর্ণবের এতটুকু ভালো লাগা নেই। আবার জানো বাবিন, ঠিক তখন নিজেই নিজেকে প্রবোধ দিতাম, কি করে বলবে শুনি? বন্ধুর সামনে এভাবে কি কেউ জিজ্ঞেস করতে পারে? বন্ধু যদি কিছু খারাপ ভেবে বসে সেজন্য হয়তো বলে না। নিজের মনেই ভাবতাম, ভালো যদি নাই ভাবাসে তবে চোখের সেই স্থির দৃষ্টি, ঠোঁটের কোণে চওড়া হাসি, এগুলো কি ভুল? সব মিথ্যে? মন কি বিচিত্র জিনিস, তাই না বাবিন? মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ছন্দা কাকিমার কথা। তোমার গল্প তো উপন্যাসকেও হার মানায়। আমরা যখন কাউকে ভালোবেসে ফেলি বোধহয় এভাবেই ভালোবেসে ফেলি। ভালোবাসা বোধহয় এভাবেই আসে। অর্ণবের সম্বন্ধে তুমি তো তখন কিছুই জানতে না, তোমার সাথে আলাপ হলো কিভাবে, জানলে কিভাবে? দাদার মুখে শুনেছিলাম। রাতে আমরা তিনজনে, মানে আমি, মা আর দাদা একসাথেই খেতে বসতাম। সেদিন রাতে খেতে বসে মা হঠাৎ জিজ্ঞেস করে, তোর যে বন্ধুটা মাঝে মাঝে বিকালে আমাদের বাড়ি আসে, বেশ দেখতে ছেলেটিকে, কি নাম রে ওর? আমি চমকে দাদার দিকে মুখ তুলে তাকিয়েছিলাম। দাদা খেতে খেতেই বলে, অর্ণব সমাদ্দার। মা জিজ্ঞেস করে, এখানে কোথায় থাকে? দাদা বলে, অর্ণবের বাড়ি এখানে নয়, বর্ধমানে। এখানে স্টেশন রোডের দিকে বাবুবাগানে মামাদের কাছে থাকে। ছন্দা কাকিমা একটু থেমে বলে। আমি সত্যি সেদিন চমকে গিয়েছিলাম, অবাক হয়েছিল মাও। মা জিজ্ঞেস করেছিল, কেন, ওর বাবা মা নেই? দাদার কাছে সেদিন জেনেছিলাম অর্ণবেরা 3 ভাই। অর্ণব যখন ক্লাস 7-এ, তখন অর্ণবের মা হঠাৎ হৃদরোগে মারা যায়। মায়েরই হঠাৎ মৃত্যু অর্ণব মেনে নিতে পারেনি, অসুস্থ হয়ে পড়ে। মাঝে মাঝে জ্বর আসতো, খাওয়া দাওয়া করতো না। এদিকে 3 ছেলেকে নিয়ে বাবাও সামলাতে পারতো না। বাড়িতে দেখাশোনা করার কেউ নেই। অসুস্থ অর্ণবের জন্য প্রায়শই অফিস কামাই করতে হতো বাবাকে। সেই সময় অর্ণবের নিঃসন্তান
বড় মামা এসে অর্ণবকে নিয়ে চলে আসে বাগনানে। দাদার মুখে সেদিন জেনেছিলাম বড় মামা এসে বাবাকে বলেছিল, অর্ণব আমাদের কাছেই থাক, আমাদের কাছে ভালোই থাকবে, আমাদের তো কোনো ছেলে পুলে নেই, আমরাও একটা আশ্রয় পাবো, বেঁচে থাকার রসদ পাবো। তারপর যেদিন অর্ণব চাইবে সেদিন না হয় আবার চলে আসবে এখানে। অর্ণবের বাবাও হাতে চাঁদ পেয়েছিলেন, রাজি হয়ে গিয়েছিলেন সাথে সাথেই। মামা বলেছিলেন, একটা জিনিস শুধু খেয়াল রাখবেন জামাইবাবু, আপনার অবর্তমানে অর্ণবের প্রতি যেন কোনো অবিচার না হয়। এই বাড়ির সমান অধিকার অর্ণবেরও, অর্ণব যেন ফাঁকিতে না পড়ে। আশ্বস্ত করেছিলেন অর্ণবের বাবা, আমি বেঁচে থাকতে সব ব্যবস্থা করে দিয়ে যাব। দাদার মুখে সেদিন আমি এইটুকুই জেনেছিলাম। আরও একটা কথা শুনেছিলাম দাদার কাছে, অর্ণব নাকি খুব ভালো ফুটবল খেলোয়াড়। এর বেশি আমি অর্ণবের সম্বন্ধে কিছুই জানতাম না। ছন্দা কাকিমার দিকে চেয়ে বলি, কিন্তু একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, এই ভালো লাগা থেকে ভালোবাসা কি করে হলো? আমি নিজেও জানতাম না অর্ণবকে আমি ভালোবাসি কিনা। ভালোবাসা বোঝার মতো বয়স সে সময় আমার ছিল না। শুধু অর্ণবকে এক ঝলক দেখার জন্য পাগল হয়ে উঠতাম। প্রতিটি বিকেল অর্ণবের আসার অপেক্ষায় প্রহর গুনতাম। এক সময় মনে হতো অর্ণবকে আমি কোনোদিন পাবো না, তবু এ কিসের অপেক্ষা? মনকে বোঝাতাম, আমার প্রতি সামান্যতম ভালো লাগা যদি অর্ণবের থাকতো, তাহলে কি অর্ণব রোজ বিকেলে আমাদের বাড়ি আসতো না? আমার সাথে হেসে দুটো কথা বলতো না? কই, অর্ণব তো তা কোনোদিন করেনি। তবু কি জানো ভাবিন, অর্ণব বাড়িতে এলেই এক দুরন্ত টানে আমি ছুটে যেতাম। সে টান উপেক্ষা করতে পারতাম না। তারপর হঠাৎ একদিন অর্ণব আমার সব সন্দেহ দূর করে দিল। সে দিনটার কথা আমি আজও ভুলতে পারি না। কি রকম? কয়েক মাস পরের ঘটনা। সেদিন স্কুল থেকে বাড়ি ফিরছি, স্টেশন রোডে চোখ চলে যায় রাস্তার মোড়ে। দেখি অর্ণব সাইকেল নিয়ে দাঁড়িয়ে সিগারেট কিনছে। আমাকে দেখতে পেয়েই হাত নাড়ে। বিশ্বাস করো বাবিন, আমার বুকটা ধড়াস করে উঠেছিল। ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম চলে যাব, কিন্তু তবু কে যেন আমার পা দুটো শক্ত করে মাটিতে আটকে রেখেছিল। সাইকেল নিয়ে রাস্তা পার হয়ে অর্ণব মুখোমুখি দাঁড়ায়। বাড়ি ফিরছো? আমি ঘাড় নেড়ে হ্যাঁ বলেছিলাম। অর্ণব দ্বিতীয় কোনো কথা বলে না। আমিও হাঁটতে থাকি, পাশাপাশি সাইকেল নিয়ে হাঁটতে থাকে অর্ণব। তারপর অর্ণব হঠাৎ জিজ্ঞেস করে, আমাকে এত ভয় পাও কেন? আমাকে কি খুব খারাপ দেখতে? ভীষণ লজ্জা পেয়ে গিয়েছিলাম আমি। কি বলবো বুঝতে পারছিলাম না। না না, তা কেন? অর্ণব মুখ গম্ভীর করে বলে, তাহলে চা দিয়ে দৌড়ে পালাও কেন? দুটো কথাও তো বলতে পারো। কথা বলতে বলতে আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। ভদ্রতার খাতিরে বলি, আসুন চা খেয়ে যাবেন। অর্ণব বলে, আজ তোমার দাদা বাড়ি নেই, অন্য একদিন আসবো, তোমার হাতের চা খেয়ে যাব। কথাটা বলে সাইকেলে ওঠে অর্ণব। আর একটা কথা, আমাকে আপনি নয় তুমি বলবে, সহজভাবে কথা বলবে, ভয় পাওয়ার কিছু নেই। ছন্দা কাকিমার কথা শুনতে শুনতে কোথায় যেন ডুবে গিয়েছিলাম। বারবার মনে পড়ছিল তনিমার কথা। তনিমার সাথে আমার প্রথম পরিচয়টা ঠিক এমনভাবেই হয়েছিল। কলেজ গেটে দাঁড়িয়ে সেদিন তনিমাকে বলেছিলাম, আপনি নয় আমাকে তুমি বলবে। ভালো লাগতো তনিমাকে। প্রথম তনিমাও খুব উচ্ছলভাবে কথা বলতো। তারপর তনিমা ঝালে ঝোলে অম্বলে ক্রমশ মিশে গেল কলেজের হাজার বন্ধুর সাথে। হাজার মুখের ভিড়ে আমিও কোথায় যেন হারিয়ে গেলাম। জুটে গিয়েছিল রঞ্জন, বিবেক আর বুম্বাদের মতো কিছু মার্কা মারা বন্ধু। পথ আলাদা হয়ে গেল আমাদের, তবুও কোথাও যেন আলগা একটা সুতোর মতোই তনিমা মনের এক কোণে রয়ে গিয়েছে। নিজের ভাবনায় কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। সম্বিত ফিরল ছন্দা কাকিমার কথায়। এই ঘটনার কয়েকদিন পর বিকালে দাদার সাথে অর্ণব এসেছিল আমাদের বাড়ি। সেই দিন সামান্যই দুই একটা কথা হয়েছিল অর্ণবের সাথে। আমার স্কুল থেকে ফেরার সময়টা অর্ণব জেনে নিয়েছিল। তারপর মাঝে মাঝে অর্ণব সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতো আমার ফেরার পথে। রোজ দেখা হতো না, মাঝে মাঝে দেখা হতো। যেদিন দেখা হতো না, মন খারাপ হয়ে যেত। সারাটা পথ অর্ণবকে খুঁজতাম, আর যেদিন দেখা হতো ফড়িংয়ের মতোই মন লাফিয়ে উঠত। আমি অনুযোগ করতাম, কাল এলে না কেন? সারাটা পথ তোমায় খুঁজেছিলাম। অর্ণব চোখ পাকিয়ে বলতো, রোজ রোজ কি আসা যায়? আমার ক্লাস আছে তো। হাঁটতে হাঁটতে আমরা বড় রাস্তা ছাড়িয়ে চলে যেতাম অনেকটা দূরে। কথা যেন শেষই হতো না। শেষে আমিই বলতাম, এবার বাড়ি যেতে হবে, নইলে মা চিন্তা করবে। একদিন প্রথম অর্ণবের সাইকেলে উঠি। অর্ণবই জোর করেছিল, হেঁটে গেলে দেরি হয়ে যাবে। ভয় পেয়েছিলাম খুব। মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, যদি কেউ দেখে ফেলে কে কি ভাববে। অর্ণব হেসে ফেলেছিল, দেখলে দেখবে। তারপর হাসতে হাসতে বলেছিল, ভয় নেই, তোমাকে বাড়ির কাছে নামিয়ে দেব, বাকি পথটুকু হেঁটে চলে যেও। আর আমি তো তোমার দাদার বন্ধু, বাড়ির সবাই চেনে তো আমাকে। এক অদ্ভুত অনুভূতি সারাটা রাস্তা আমায় ঘিরে রেখেছিল। সাইকেলের সামনে বসে প্রথম অনুভব করেছিলাম এক অনাস্বাদিত শিশির ঘ্রাণ। এইভাবে জানো ভাবিন, কেটে যায় আরও 3টে বছর। আমি তখন মাধ্যমিক পাশ করে কলেজে, অর্ণব উচ্চ মাধ্যমিক পাশ করে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে।
আর চলছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি। কথাগুলো বলে ছন্দা কাকিমা আমার দিকে ফিরে জিজ্ঞেস করে, কি ভাবছো আমায়? আমি উন্মুখ হয়ে তাকিয়েছিলাম ছন্দা কাকিমার দিকে। বলি, ভাবছি না তো, তোমার গল্প শুনছি। জীবন কল্পনার চেয়েও রহস্যময়। গল্প তো এখনো শেষ হয়নি। আমারও তাড়া নেই, আজ তোমার সব গল্প শুনতে ভীষণ ইচ্ছে করছে। কিন্তু একটা কথা জানতে ইচ্ছে করছে, তোমাদের এই বিয়ে কি তোমাদের বাড়ি থেকে মেনে নিয়েছিল? অর্ণব কাকুর বাড়ি থেকে? না, নেয়নি। আমাদের বাড়ি থেকে নেয়নি, কিন্তু সে তো অনেক পরের কথা। তার আগে আরও কয়েকটা ঘটনা আছে, যেগুলো না বললে আমাকে তুমি চিনবেই বা কী করে, জানবেই বা কী করে? তুমি বলো, আমি শুনছি। ছন্দা কাকিমা কি যেন ভাবে, নিজেকে গুছিয়ে নেয়, তারপর ধীরে ধীরে বলে, আমি তখন ক্লাস 11, পাশকুড়া কলেজে পড়তাম। সেদিন ছিল সরস্বতী পুজো। আমি কলেজ থেকে ফিরছি, 2টো মতো বাজে তখন। ট্রেন থেকে বাগনান স্টেশনে নামতেই দেখা হয়ে যায় অর্ণবের সাথে। অর্ণব বলে, এখন ফিরছো নাকি? হ্যাঁ, তুমি? আমিও ফিরছি এখন। তোমাকে হলুদ শাড়িতে বেশ সুন্দর লাগছে। হেসে ফেলেছিলাম আমি। তাই নয়, সত্যি। হাঁটতে হাঁটতে কথা বলছিলাম আমরা। অর্ণব সাইকেলটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। অর্ণব বলে, আজ তোমার দাদাকে কলেজে দেখলাম না, কোথাও গিয়েছে নাকি? দাদা তো পাড়ার কয়েকজন বন্ধুকে নিয়ে পিকনিক করতে বেরিয়েছে, সেই সকালে বেরিয়েছে, বলে গেছে ফিরতে সে সন্ধে হয়ে যাবে। অর্ণব কি যেন ভাবে, তারপর বলে, আজ বিকালে ফুটবল ম্যাচ ছিল, তোমার দাদাকে পেলে ভালো হতো। হাঁটতে হাঁটতে আমার বাড়ির অনেকটা কাছে চলে এসেছিলাম। অর্ণবের বাড়ির রাস্তার মোড় পেরিয়ে এসেছি আগেই। সেদিকে অর্ণবের খেয়ালই নেই। হঠাৎ কি মনে হতে জিজ্ঞেস করি, তোমার খাওয়া হয়েছে? পুজোর প্রসাদ খেয়েছি তো। প্রসাদে কি আর খিদে মেটে? একেবারে বাড়ি গিয়ে খাবো। মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল, আমাদের বাড়ি চলো, গরিবখানায় 2টো ডাল ভাত খেয়ে যাবে। চোখ বড় বড় করে অর্ণব বলে, মাত্র 2টো? 1 থালা না খেলে পেট ভরবে না তো? অর্ণবের কথায় আমিও হেসে ফেলি। 1 থালা নয়, 2 থালা দেব। অর্ণব হাসে, তারপর বলে, আজ থাক, অন্যদিন এসে খেয়ে যাব, মামিমা অপেক্ষা করে থাকবে। অর্ণব যেতে রাজি হয়নি। ততক্ষণে আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে গিয়েছিলাম। এত কাছে এলে যখন না খেয়ে চলে যাবে, চা বিস্কুট অন্তত খেয়ে যাও। রাজি হয়ে গিয়েছিল অর্ণব। তাছাড়া বিগত 3 বছর ধরে আসা যাওয়ার সূত্রে অর্ণব আমাদের বাড়ির ছেলের মতোই হয়ে গিয়েছিল। তাই মা কি ভাববে, এই ভয়টা তখন আমার ছিল না। মা দরজা খুলে অর্ণবকে দেখে অবাক হয়। আমি মাকে বললাম, ফেরার পথে দেখা হয়ে গেল মা, ধরে নিয়ে এলাম। মা বলে, খুব ভালো করেছিস। কেমন আছো বাবা? অর্ণব হাসি মুখে জানায়, আমি ভালো আছি কাকিমা, আপনারা কেমন আছেন? আমরা ভালোই আছি। তোমাদের বাড়ির সবাই ভালো তো? সবাই ভালো আছেন কাকিমা। সুদীপকে খুঁজতে এসেছিলাম। আজ ফুটবল ম্যাচ আছে, সুদীপকে পেলে ভালো হতো। শুনলাম ও পিকনিকে গেছে। আর বলো না বাবা, দলবল মিলে পাড়ার বন্ধুদের সাথে সে সকালে বেরিয়েছে, ফিরবে সন্ধ্যের পর। তুমি ভেতরে এসো বাবা, কিছু খাবে তো? চা খেতে পারি। আমি মাকে জানাই, সারাদিন কিছু খাওয়া হয়নি, বললাম গরিবের ঘরে 2টো ভাত ডাল খেয়ে যাও। তো কে শোনে কার কথা? বলে চা ছাড়া আর কিছু খাবে না। মা বলে, সে কি কথা, এই অবেলায় চা? রান্না তো সবই আছে, অল্প কিছু খেয়ে যাও। অর্ণব রাজি হয় না। না না কাকিমা, মামি অপেক্ষা করে থাকবে তো। বাইরের ঘরে বসেছিল অর্ণব। মাকে বলেছিলাম, তুমি বিশ্রাম নাও মা, আমি চা করে দিচ্ছি। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী মানে অন্তিম পর্ব কাল দুপুর 2টোয় আমি আপলোড করে দেব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারের সাথে একটা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।